এত কম দামে এত বড় ইলিশ ভাবাই যায় না। ভাগ্যিস জগাইদার সাথে দেখা হয়ে গেছিল, এমন একটা হাট আছে জানতামই না তো। কিন্তু জগাইদা আসছে বলে কোথায় যে গেল, একসাথেই বাড়িতে ফিরবে বলল। এমন সময় লোকটির যেন মনে হলো ওর পিছনে অন্ধকারে কেউ একটা আসছে। কে, জগাইদা নাকি? অন্ধকারে আসছো কেন? তুমি আজকে যা দারুণ একটা হাটের খবর দিলে না, আর কি বলবো। রাতে যে এমন হাট বসে জানাই তো ছিল না। রমেন কথা বলে চললেও প্রতি উত্তরে কোনো জবাব আসে না। জগাইদা, তুমি অমন চুপ মেরে গেলে কেন? কে 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 ওটা? আহ আহ প্রতি বছর বর্ষার সময় দাদুর বাড়িতে যাওয়া আমার আর বোনের বাঁধা ছিল। দিদার হাতে পদ্মা নদীর ইলিশ, আর সন্ধ্যার পর দাদুর কাছে নানা রকম গল্প শোনা ছিল বাঁধা। মা, দাদুর বাড়িতে কবে যাব? যাবো রে বাবা, যাবো। সামনের সপ্তাহেই যাচ্ছি আমরা। এর মধ্যেই বাবার কাছ থেকে 2বার চিঠি চলে এসেছে আমরা কবে যাচ্ছি। মায়ের কথাতে আমার আর বোনের মনটা আনন্দে নেচে উঠল। দেখতে দেখতেই সামনের সপ্তাহ চলে এলো। আমি, মা আর বোন বেরিয়ে পড়লাম দাদুর বাড়ির পথে। দাদু দিদাও একা একাই থাকে, তাই তারাও আমাদের অপেক্ষাতেই থাকে। দাদু দিদা যেখানে থাকে সেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, তাই সেখানকার পরিবেশটাই আলাদা। একদিন রাতে খাওয়ার পর বসে আছি। গিন্নি, ইলিশ মাছটা কিন্তু জব্বর রেঁধেছো বলতেই হবে। সত্যিই তাই, দিদার হাতে জাদু আছে। তোরা আসবি বলে আগে ইলিশ মাছ বাড়িতে অবধি আনতে দেয়নি। হ্যাঁ, তবে এটাও ঠিক, সবার সাথে বসে খাওয়ার আনন্দই আলাদা। আবার মেয়ে নাতি নাতনি ছাড়া ইলিশ খাবো, তাই আবার হয় নাকি? দাদু, এবার কিন্তু একটা ভূতের গল্প বলতে হবে তোমাকে। আগের বার বলেছিলে আমরা এবার এলে ভূতের গল্প শোনাবে, আর আমি আর বোন এখন আর ছোট্টটি নেই, অনেক বড় হয়ে গেছি। ভূতের ঘটনা তো শুনবি, রাতের বেলাতে ভয় পাবি না তো? না না, মোটেই ভয় পাবো না। আচ্ছা আচ্ছা দাদু আর দিদি ভাই, তাই হবে। এবার তোমাদের একটা ভূতের ঘটনাই শোনাবো, আর সেটা একদম সত্য, নিজের চোখে দেখা। তাই নাকি? তাহলে আর দেরি কেন, শুরু করো। আচ্ছা, দাদু নাতি নাতনিতে গল্প করো, আমি আর মা ওই ঘরে চলে যাই। ননি, তাই চল, গ্রামের অনেক কথা বলার আছে তোকে। মা আর দিদা অন্য ঘরে চলে যায়। মাদুরের ওপর বসে আছি আমি, বোন আর দাদু। ঘরটি বেশ অন্ধকার, লণ্ঠনের কম আলোতে কেবল আমাদের তিনজনের মুখটাই দেখা যাচ্ছে। দাদু লাইটার দিয়ে বিড়ি জ্বালিয়ে জানলার ধারে দাঁড়িয়ে খেয়ে অবশিষ্টটুকু বাইরে ফেলে এসে আবার আমাদের সামনে বসল। দাদু, তুমি তোমার হাতের লাইটার দিকে তাকিয়ে আছো কেন? আজকে যে সত্য ঘটনাটি শোনাবো, তাতে এই লাইটারটির ভীষণ বড় ভূমিকা ছিল, আর তার থেকেও বড় ভূমিকা ছিল ইলিশ মাছের। লাইটার, ইলিশ মাছ একসাথে? ভীষণ রহস্যজনক মনে হচ্ছে, তাড়াতাড়ি শুরু করো। ঘটনাটি আমার সাথে ঘটেছিল আজ থেকে 50 বছর আগে। সবে সবে তোমাদের ঠাকুমার সাথে বিয়ে হয়েছে তখন। শুনছো, বর্ষাকাল তো শুরু হয়ে গেল, এখনো তো একদিন ইলিশ মাছ খাওয়া হলো না। তোমাদের ঠাকুমাকে এদিকে বলতেও পারছি না, নতুন নতুন চাকরি হয়েছে, মাইনেও তখনও হয়নি।
হাতে তেমন বেশি টাকাও নেই, আর বাজারে যেমন সাইজের ইলিশ উঠেছে তার দামটাও আকাশ ছোঁয়া। এদিকে সবে সবে বিয়ে হয়েছে, গিন্নে আবদার করে ইলিশ খেতে চেয়েছে, মুখের ওপরে কি করেই বা আর একদম না করে দিই। হ্যাঁ, আজকে সন্ধ্যার দিকেই যাব, খবর পেয়েছিলাম আজকে ইলিশ আসবে। অতপর খুব একটা ইচ্ছা না থাকলেও রওনা দিলাম বাজারের দিকে। আমার এখনো মনে আছে বারটা ছিল শনিবার। হাটে যখন পৌঁছালাম তখন লোকসংখ্যা খুব একটা বেশি ছিল না। শনিবারের হাটটা মূলত থাকতো মাছের জন্যই। আকাশের অবস্থা বিশেষ ভালো না থাকাতে আর মাঝে মাঝেই তীব্র হাওয়াসহ বৃষ্টির দরুন নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়ার সাহসটাও তেমন কেউ পাচ্ছিল না। তাই যতটা মাছ বাজারে দেখা যাওয়ার কথা ছিল ততটা আশানুরূপ হচ্ছিল না। এই ইলিশটা কত করে? 10 টাকা কিলো বাবু। মানুষকে লুটে নিবে বলে ঠিক করেছো নাকি? কি যে কইতাছেন, আরতে মাছ আইলে আমাদের কি করণ আছে, আপনি কর না। আমি আরও কটা দোকান দেখলাম, আর সব কটাতেই একই অবস্থা দেখে তীব্র নিরাশ হলাম। পয়সার টান থাকাতে বউকে ইলিশ মাছ খাওয়ানো হলো না, এই ভেবেই মনটা ভিতরে ভিতরেই বেশ খারাপ হয়ে গেল। কি করা যায় এইসবই ভাবছি, এমন সময় আমার পিছন থেকে একটা আওয়াজ এলো। ইলিশ মাছ মনের মতো পেলেন না বুঝি? আওয়াজের উৎসের দিকে তাকাতে দেখি বক্তাকে পরিষ্কার দেখা যাচ্ছে না। অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে আসে রমেন। অনেক দিন পর রমেনকে দেখে আমি তো অবাক। বেশ কিছুদিন ধরেই রমেনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ কি ব্যাপার রমেন, তুমি তাও আবার এখন এখানে? কোথায় ছিলে তুমি? তোমার পরিবারের সকলে কত খুঁজেছে তোমাকে জানো? সাদা হয়ে যাওয়া শরীরে ফ্যাকাশে চোখে রমেন বলল, নতুন কাজ পেয়েছি একটা, বেশ ভালো কাজ। অন্য জায়গাতে গেছিলাম, শুধু শিকার খুঁজতে হয়। শিকার খোঁজার কাজ মানে? সে পরে বলবো ক্ষণ। তুমি ইলিশ মাছের খোঁজ করছো বুঝি? একদম তাই। তুমি জানলে কি করে? বাজারে ঘুরতে দেখলাম তো তোমাকে। টাকার টান থাকাতে কিনতে পারলে না, তাই তো? সব ঠিক বলছো। আমার সাথে যাবে একটা হাটে, ওখানে 2 টাকা কিলো পদ্মার ইলিশ পাওয়া যায়। 2 টাকা কিলো পদ্ম ইলিশ? বলো কি গো, কোথায়? নদী পার হয়ে গাজনপুরের হাটে। গজনপুরে রাতে কোনো হাট বসে জানতাম না তো। একজন শনিবার রাতে খুব ভালো মাছ নিয়ে বসে, আর এখন তো বর্ষার ইলিশ মাছ নিয়েই বসে। ভালো মাছ পেতে ওখানেই যেতে হবে। সব বড় বড় 1-2 কিলোর ইলিশ, যা দারুণ স্বাদ না, একবার মুখে দিলে অনেক দিন ভুলতে পারবে না। তুমি যখন এত সুখ্যাতি করছো তবে নিশ্চয়ই ভালো হবে। তবে আর বলছি কি, আর দেরি করো না, এখনই যাওয়া দরকার। এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, নৌকা কি পাবো? আর মাছের হাটও কি খোলা থাকবে? হুম, চিন্তা করো না, হাটও খোলা থাকবে আর নৌকাও পাবে। রমেন এমনভাবে বলল, আমি আর না করতে পারলাম না। ওর সাথে এগিয়ে চললাম নদীর ঘাটের দিকে। কিছু সময় হেঁটে নদীর ঘাটে পৌঁছে দেখি ঘাটে একটা ফাঁকা নৌকা দাঁড়িয়ে আছে, যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল। রাত 9টার পরেও যে নৌকা থাকে তাই প্রথমবার দেখলাম। ওই দেখো নৌকা, আগে থেকেই দাঁড়িয়ে আছে। বলেছিলাম না নৌকা পেয়ে যাব। চলো চলো, দেরি নয়। আর সময় নষ্ট না করে আমি আর রমেন নৌকাতে উঠে পড়ি। নৌকা চালকটির মুখটা একটা কাপড় দিয়ে ঢাকা থাকায় তাকে দেখা গেল না। মিনিট 15-র মধ্যেই পৌঁছে গেলাম
গাজনপুরের ঘাটে। ঘাট থেকে নেমে হাঁটা পথে গাজনপুরের হাটে গিয়ে দেখি সেখানে পুরো অন্ধকার। কোথায় গজনপুরের হাট? কেউ তো কোথাও নেই। বলেছিলাম না শনিবারে গজনপুরের হাট বসে না। বসে বসে, তুমি এসো আমার সাথে। রমেন আমাকে নিয়ে গেল গাজনপুর হাটের পিছনের দিকে, যেখানে গিয়ে দেখি মাটিতে পরপর সাজানো বড় বড় সাইজের ইলিশ। অন্ধকার রাতেও চাঁদের আলোতে মাছগুলো চকচক করছে। দীর্ঘদিন পরে এত বড় ইলিশ মাছ দেখলাম। কি কেমন দেখছো? দারুণ দারুণ। ঠিক এমন সময় অন্ধকারের মধ্যে থেকেই খ্যানখ্যানে একটা গলা ভেসে এলো। কি কেমন দেখছেন? পছন্দ হয়েছে তো? নিজের পছন্দ মতো তুলে নিন। এত বড় বড় সাইজের মাছ তো আমাদের বাজারে ওঠেনি, নিশ্চয়ই অনেক দাম হবে। টাকা না থাকলে পরে এসে দিয়ে যাবেন। 3 টাকা করে কিলো। যেখানে আমাদের বাজারে এর থেকে ছোট মাছ 10 টাকা করে কিলো, সেখানে এত বড় মাছ আপনি 3 টাকা করে দিচ্ছেন? ইচ্ছে থাকলেই দেওয়া যায়। আপনি আপনার যেটা পছন্দ হয়েছে নিয়ে যান। আমি আর সময় নষ্ট না করে বেশ বড় সাইজের একটা ইলিশ তুলে নিলাম। গিন্নি দেখে তো খুব খুশি হবে। টাকা নেওয়ার সময় যে লোকটি মাছ বিক্রি করছিল তার হাতগুলো দেখে কয়েক মুহূর্তের জন্য ভীষণ ভয় পেয়ে যায়, যেন একটা কঙ্কাল হাত বাড়িয়ে টাকাটা নিল। বিষয়টা এতটাই তাড়াতাড়ি হলো যে বোঝারও ঠিকমতো সময় পেলাম না। কেন জানি না আমার ভিতর থেকে কেউ যেন বলতে লাগলো এখানে আর বেশি সময় থাকা ঠিক হবে না। রমেন, চলো তবে। রমেন অন্ধকারের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। যেদিক থেকে লোকটির হাতটা এসেছিল সেই দিকে। আমি তাকে দেখতে না পারলেও রমেন যেন পরিষ্কার তাকে দেখতে পাচ্ছে। বিড়বিড় করে কিছু একটা যেন বলল। রমেন, কি হলো? চলো। হ্যাঁ চলো। উনি আমার নতুন খরিদ্দার। ওনাকে সাবধানে বাড়িতে পৌঁছে দিয়ে আসো। ইলিশ মাছ হাতে নিয়ে হাট থেকে বেরুচ্ছি। অন্ধকারের মধ্যে থেকে কিছু ফিস ফিস আওয়াজ ভেসে এলো। ওই যে ও যাচ্ছে, আমাদের দলের নতুন সদস্য হবে। চল, ওর পিছনে চল। আমার পরিষ্কার মনে হলো কিছু কালো ছায়া যেন আমার পিছনে পিছনে আসছিল। হন হন করে হেঁটে নদীর ঘাটে পৌঁছাতে দেখি সেই আগের নৌকাটি এখনো দাঁড়িয়ে। আমরা আবার ফিরে আসব এমন কথা তো বলেছিলাম বলে মনে পড়ে না। যাই হোক, এখন বাড়িতে পৌঁছাতে পারলে বাঁচি, এই ভেবেই সেই নৌকাতে উঠে পড়ি। অনেকক্ষণ থেকে দেখছি তোমাকে কেমন উত্তেজিত লাগছে। এত ভালো মাছ পেলে কোথায় খুশি হবে ভেবেছিলাম। সবাই কত খুশি হয়েছে জানো? সবাই খুশি হয়েছে মানে? ও কিছু না। নৌকা থেকে নামার পরেও যেন মনে হলো কারা যেন আমার সাথেই নামলো। আরও অলৌকিক কাণ্ড। নৌকা থেকে নেমে পকেট থেকে 1 আনা বার করে নদীর দিকে তাকাতেই দেখি দূর দূরান্ত অবধি কোনো নৌকা নেই। আশ্চর্য, নৌকা নিয়ে মাঝি এর মধ্যে কোথায় গেল? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একটা বিড়ির খুব দরকার। না না, দরকার নেই। তত সময়ে আমি পকেট থেকে বিড়ি বের করে লাইটার দিয়ে ধরিয়ে ফেলেছি। আর অমনি অবাক করা কাণ্ড, রমেন কর্পূরের মতো উবে গেল। রমেন, রমেন, কোথায় গেলে তুমি? আশ্চর্য, রমেন কোথায় গেল এর মধ্যে? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এদিকে ওদিকে তাকিয়েও
তার দেখা পেলাম না। তবে টর্চের আলো জ্বালানোর সময় কয়েক মুহূর্তের জন্য যেন কিছু কঙ্কালকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি যতই পা চালিয়ে বাড়ির দিকে যাচ্ছি, অদৃশ্য কারা যেন ঠিক আমার পেছনেই আসছে। যেই বিড়ির টান দিয়ে আগুনের তেজটা বেশি হচ্ছে, তেমনি তারা আর নেই। জোরে জোরে পা চালিয়ে এগিয়ে চললাম বাড়ির পথে। কি গো, এত সময় তুমি কোথায় ছিলে? কত রাত হয়ে গেছে, আমি তো ভীষণ চিন্তা করছিলাম। এই দেখো, তোমার জন্য কি এনেছি। এত বড় ইলিশ মাছ, এ তো অনেক দাম নিল। এটা আমার কি দরকার ছিল? না না, তেমন দাম নেয়নি। আর তার চেয়েও বড় কথা, বিয়ের পর আবদার করে একটা জিনিস খেতে চেয়েছো, না খাইয়ে পারি? গিন্নির মুখখানা লজ্জাতে লাল হয়ে গেল। মাছটা রেখে দাও, কালকে রান্না করো। না না, মাছ রাতে আনলে না কেটে রাখতে নেই। তুমি হাত মুখ ধুয়ে নাও, খাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে মাছটা কেটে রাখবো। আচ্ছা বেশ, তাই করো, ভীষণ খিদে পেয়েছে। খাওয়া সেরে রোজকার নিয়ম আমি ঘণ্টাখানেক গল্পের বই পড়ি। লণ্ঠনের আলোতে খাটে বসে গল্পের বই পড়ছি, আর গিন্নি গেছে রান্নাঘরে ইলিশ মাছটার হিল্লে করতে। কিছু সময় পরেই গিন্নির চিৎকার কানে এলো, বাঁচাও! কি হলো? খাট থেকে নেমে পড়িমড়ি করে রান্নাঘরে ছুটে গিয়ে দেখি রান্নাঘর অন্ধকার। লণ্ঠনটা ভেঙে গেছে। জানলা দিয়ে আসা চাঁদের আলোতে ঘরের ভিতরের যা দৃশ্য দেখি, তা রক্তকে হিম শীতল ঠান্ডা করার জন্য একদম যথেষ্ট। ঘরের এক কোণে রক্ত লাগা বঁটি, আর পাশেই পড়ে আছে ইলিশ মাছটা। রাতের অন্ধকারে রক্তটা যেন বেশি গাঢ় লাল লাগছে। মানুষের ছায়া মূর্তিগুলি ধীরে ধীরে কঙ্কালে পাল্টে যাচ্ছে। তার মধ্যে রমেনও আছে। আর একটা কঙ্কাল আমার গিন্নির গলা চেপে ধরেছে। কে কে তোমরা? হ্যাঁ, আমার কাছ থেকে ইলিশ মাছ নিয়ে এলে এত তাড়াতাড়ি ভুলে গেলে? এই ইলিশ লোভে যে পড়ে সে আর বাঁচে না। তোমার কপাল ভালো, বাড়িতে পৌঁছে গেছো। এখন একসাথে দুজনকে নিয়ে যাব। গিন্নির গলাতে সাঁড়াশির মতো হাত আরও চেপে বসতে থাকে। ওর চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। একটা কথা এর মধ্যেই আমার কানে বাজে, কপাল ভালো, বাড়ি অবধি চলে এসেছো। আসার সময় আমারও যে কিছুটা সন্দেহ হয়নি তা নয়। আর সময় নষ্ট না করে পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালিয়ে ফেলে দিলাম ইলিশ মাছটার উপর। আর আমার পরিকল্পনা সফল হয়। যে কঙ্কালটি আমার গিন্নির গলা চেপে ধরেছিল, প্রথমে সে, আর পরে একে একে বাকি কঙ্কালগুলো চিৎকার করতে থাকে। যা, খুব বাঁচা বেঁচে গেলি, নাহলে আজ দুটোকেই নিয়ে যেতাম। ইলিশ মাছটা পুড়ে গেলেও কঙ্কালগুলি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়। গিন্নি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। উফ, কি ভয়ঙ্কর! আর ভয় নেই, আর ভয় নেই। পরে জানতে পেরেছিলাম গাজনপুর হাটে সনাতন নামে একজন মাছ বিক্রি করত। বছরখানেক আগে এক ঝড়ের রাতে ইলিশ মাছ ধরতে গিয়ে নদীতে ভেসে যায়। তবে আজও গভীর রাতে গাজনপুরের হাটে মাছ নিয়ে সে বসে। যে বা যারা কোনো না কোনোভাবে ওই হাটে গিয়ে ইলিশ মাছ কেনে, তারই মৃত্যু অবধারিত। যে মরে সে আবার তার চেনা জানা আর একজনকে সেখানে নিয়ে যায়। রমেন হয়তো কারোর কথাতেই ওখানে গিয়ে নিখোঁজ হয়েছিল।
শোনা যায় আজও গভীর রাতে গাজনপুরের হাটে একজনকে ইলিশ মাছ নিয়ে বসে থাকতে দেখা যায়, অপেক্ষা করে তার পরবর্তী শিকারের, যাতে তাদের দল আরও বড় হয়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।